সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। হাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। অতিথির মুখ থেকে সমসাময়িক বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর দু একটি ধরে আলোচনা করতে শুনবো অতিথির মুখ থেকে। হাফিজ ভাই, নিশ্চয়ই আপনার নজরে পড়েছে যেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের এক ধরনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন। এরপর কিন্তু নির্বাচনী একটা ওয়েভ উঠেছে সারা দেশে। রাজনৈতিক দলগুলো নানান কর্মসূচির অজুহাতে কিন্তু ভোটই প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে, এবং এই ভোটকে নস্যাৎ করবার জন্য পতিত ফ্যাসিস্ট যিনি দেশ ছেড়ে পালিয়েছেন তাদের এক ধরনের কিন্তু অপতৎপরতা সেই 5 আগস্ট 2024 থেকেই আমরা লক্ষ্য করছি। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন নাকের ডগায়, তখন কিন্তু সারা দেশে এক ধরনের শঙ্কা আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। গতকালকে দেখলেন যে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে নিউ মার্কেটে 1000-এর বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করলো যৌথ বাহিনী। এবং সারা দেশে বিচ্ছিন্ন বলেন বা বিক্ষিপ্ত বলেন, খুন কিন্তু আছেই। মানুষ কিন্তু এখনো অতটা শঙ্কাহীন না, এই একটি বিষয় আছে। এরপরে আজকে নতুন যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে, সেখানে নতুন 45 লাখ ভোটার যোগ হয়েছে এবং 21 লাখ মৃত্যুজনিত বা নানান কারণে 21 লাখ ভোটার বাদ পড়ছে। এবং আরেকটি বিষয় যেটি সবচেয়ে প্রশংসার বিষয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে যে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ পড়েছিল, সেই জায়গা থেকে অনেকটাই কাটিয়ে উঠেছে। আমরা শুরু করতে চাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। হাফিজ ভাই, এটা সত্যি কথা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি হওয়ার কথা ছিল, আমরা প্রত্যাশিত সেরকম আমরা পাইনি। সেটার নানান কারণও ছিল। আপনার পুলিশ বাহিনীকে ধ্বংস করে ফেলা হয়েছিল ক্ষমতা চিরকালের জন্য কুক্ষিগত করার জন্য। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার 3 স্তরে অন্তত পুলিশ বাহিনী রিক্রুট করেছে, ডিএনএ টেস্ট করে করে গোপালগঞ্জের অমুক তমুক ছাত্রলীগ। তো এক বাহিনীটাকে কলুষিত করার জন্য হেন কোনো কাজ নাই যেটা তারা করে নেই। এটার খেসারত কিন্তু জাতিকে আরও দিতে হবে। এখন যদি বাছাই করতে যায় তাহলে ঠক বাঁচতে গা উজাড়ের মতো হবে। সবাইকে তো আর বাদ দেওয়া যাবে না, তাদেরকে রেকটিফাই করতে হবে। তাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের শাস্তি বিধান করতে হবে, এবং পুলিশ বাহিনী এখনো কিন্তু সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। এবং আরেকটি জিনিস হাফিজ ভাই, আপনি লক্ষ্য করেছেন যে আপনার সম্পাদিত যে দৈনিকটি কালের কণ্ঠ, সেখানে কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের একটি খবর আমরা দেখেছি। এবং যে বিগত নির্বাচনে যারা আসলে বিতর্কিত, যারা এই ফ্যাসিজমকে প্রলম্বিত হওয়ায় সহযোগী ভূমিকা পালন করেছে, তাদেরকেও কিন্তু এক প্রকার বাইরে রাখার চিন্তা ভাবনা সরকারের আছে। কিন্তু আদৌ কি এটি সম্ভব? মনে হয় না আলটিমেটলি সেটা সম্ভব হবে, কিন্তু তাদেরকে এমনভাবে নজরদারির মধ্যে রাখতে হবে তারা যেন আর দ্বিতীয়বার ওই ফাউলটা না করতে পারে। অনেকে ইচ্ছাকৃতভাবে করেছে, অনেকে বাধ্য হয়েও করেছে। কিন্তু হাফিজ ভাই, যারা নজরদারি করবে তারা তো সংখ্যায় কম, যাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে তারাই তো সংখ্যায় বেশি। কে কাকে আসলে নজরদারি করছে? এটা আসলে সরকারের একলার পক্ষে সম্ভব না। রাজনৈতিক দলগুলিকেও ওয়াচডগের মতো একটা পাহারায় রাখতে হবে আর কি, যাতে নির্বাচনটা কোনোভাবেই কলুষিত না হয়, কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। সেটার জন্য রাজনৈতিক দলগুলিকেও কিন্তু অতন্ত্র প্রহরীর মতো ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত মনে হয় একটু পাহারা দিল শান্তিপূর্ণভাবে। কিন্তু রাজনৈতিক সেই পরিবেশ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সৌহার্দ্য কি দেখছেন আপনি? সেটা নেই, কিন্তু এটা তৈরি করতে হবে। একটা জাতীয় ঐক্য লাগবে, একটা ন্যূনতম ঐক্য প্রয়োজন কিন্তু নির্বাচনটা করার জন্য। কারণ এটার পেছনে ষড়যন্ত্র দেশের মধ্যেও আছে, প্রতিবেশী দেশেও আছে, আন্তর্জাতিকভাবেও আছে। আমাদের সেটা মোকাবেলা করতে হবে। মূল চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সামনে। 36 জুলাই হলো প্রাথমিক বিজয় মাত্র। মূল চ্যালেঞ্জটা কোনটা? সেটা গণতন্ত্রের একটা সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশটা নিশ্চিত করা, এবং একটা সুষ্ঠু রাজনৈতিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা সেরকম নির্বাচন গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেরকম একটা নির্বাচন দেওয়া। এটা জাতির সবার আকাঙ্ক্ষা, এবং রক্ত যে ঝরেছে জুলাইয়ে, যারা প্রাণ দিয়েছে তারা একটা পরিবর্তনের জন্যই করেছে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলিকে কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। কিন্তু হাফিজ ভাই, আপনারা তো শুরু থেকেই
নানান ধরনের উদ্যোগের কথা বলছেন, তাগিদ দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিও আপনাদের নাগরিক সমাজের আহ্বান আছে যে আপনাদের মধ্যে এটা করতে হবে, ওটা করতে হবে। আদৌ কি তারা করছে? আপনি দেখেন গত এক সপ্তাহে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, ইনফ্যাক্ট সাংবাদিকরাই সবচেয়ে বড় থ্রেটে, যারা আসলে সমাজের ভুলগুলো তুলে ধরে একেবারে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। আমরা দেখলাম গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো, গলা কেটে। এটি, হ্যাঁ ধরে নিচ্ছি এটি কোনো রাজনৈতিক উদ্যোগ না, কিন্তু এটি তো আইন শৃঙ্খলা বাহিনীর একটি বক্তব্য আপনি নিশ্চয়ই চোখে পড়েছে যে আগে একজন পুলিশের যে ক্ষমতা ছিল এখন 3 জনের সেই ক্ষমতা নাই। এটি কি অসহায়ত্ব না বিপ্লবোত্তর 1 বছর পরে এসে? সেটা তো অবশ্যই। এবং আপনি দেখবেন যে একটা সামাজিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে, ব্যক্তি মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা বোধ কাজ করছে এবং বেকারত্ব বেড়েছে। ফলে কিন্তু আপনি দেখেন গাজীপুরে কিন্তু অনেক মানুষ বেকার হয়েছে, তারা বেকার হয়ে বাধ্য হচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেলে অনেকে অন্য পথে যেতে বাধ্য হচ্ছে অস্তিত্ব রক্ষা। অভাব স্বভাবকে তাড়িত করে। হ্যাঁ, অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে, সেটাও অ্যাড্রেস করতে হবে এবং ব্যক্তি মানুষকে কিন্তু বদলাতে হবে। আসলে যদি আমরা সত্যিকারের বাংলাদেশটা চাই শান্তিপূর্ণ, তো সেটা বদলানো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলিকে কি মানে আমি বলবো যে বেশি দায়িত্বশীল হতে হবে। সরকারের পক্ষে 25 জন উপদেষ্টার পক্ষে সবকিছু নিশ্চিত করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলিকে এমন সহিষ্ণুতার পরিচয় দিতে হবে এবং শ্রদ্ধাশীলতার এবং পরস্পরের প্রতি যেন একটা সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টি হয়। সেটা একেবারে যে হয়নি তা নয়। আপনি দেখেন যে জাতীয় ঐকমত্য যে কমিশন, তারা কিন্তু অনেক প্রশ্নে কিন্তু একাকার হয়েছে, একমত হয়েছে, আবার অনেক ক্ষেত্রে হয় নাই, হবে না। সেটা এটা আশা করা গণতন্ত্রের শতভাগ সহমত হয় না, সম্ভব না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেটা যেন অশ্লীলতার পর্যায়ে না যায়, আক্রমণের পর্যায়ে না যায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা যেন নষ্ট না করে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না করে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে রাজনৈতিক দলগুলির দায়িত্ব অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অপরিপক্কতার, বিচক্ষণতার অভাব আছে, অপরিপক্কতা দেখা যাচ্ছে। তারপরে চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলির কিন্তু খুবই দুঃখজনক ঘটনা ঘটছে। নায়করা খলনায়কে পরিণত হচ্ছে, সেটা বেদনাদায়ক খুবই। মানুষ এটা দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে প্রত্যক্ষ করছে। আমরা চাই না তাদের উজ্জ্বল যেই অবদান সেটা যেন ম্লান না হয়ে যায় কোনোভাবে। তো সেই জন্য সংযমটা দরকার, সব ক্ষেত্রেই সেই সংযমটা দরকার। কিন্তু অস্থির একটা সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি যেভাবে বেড়েছে, মানুষের অনিশ্চয়তা বা এবং আরেকটা জিনিস আপনি দেখেন, সাংবাদিক নিপীড়ন বাড়ছে। যে চাঁদাবাজি, আপনি একজন নাগরিক, আপনি তো আসলে কোনো দলের না, কোনো রাজনৈতিক দলে আপনার কোনো পদ পদবি কিছু নাই এবং জীবনের শেষ বয়সে এসে ওই উচ্চবিলাস আছে বলে আমার মনে হয় না। কিন্তু দেখেন সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, চাঁদাবাজি আছে, দখলও আছে, কিন্তু কেউ না দায় স্বীকার করছে না। এই যে দায় স্বীকার না করার নতুন বাংলাদেশকে বা আগামীর যে আমরা এটা করতে হবে। এখন আপনি ধরেন একটা রাজনৈতিক দলের কেউ চাঁদাবাজি করলো, কথার কথা ধরুন, তাকে বহিষ্কার করলো, এর বাইরে তো আর কিছু করতে পারবে না। কত বহিষ্কার করা না, আপনার মূল দায়িত্বটা তো সরকারের। তাকে আইন শৃঙ্খলার আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। এখানে আবার মবক্রেসি হলে সমস্যা, মানুষ যেন গণপিটুনিতে কাউকে হাতে তুলে। আইন শৃঙ্খলা বাহিনীর এরকম অসহায় উক্তিও তো এই মবকে বা এই অন্যায়কে উৎসাহিত করে, অভয় দেয় যে আসলে পুলিশ ট্রমাটাইজ, এখনো আমরা অপরাধ করলে কিছু হবে না, এই মানসিকতাও তো তৈরি হচ্ছে। এখন আপনি দেখেন, যদি দৃঢ়তার পরিচয় তারা দেয়, মনোবলের পরিচয় দিতে পারে, মানে অঙ্গীকারটা থাকে, তাহলে কিন্তু সম্ভব। আপনি এনবিআর এর ঘটনাটা দেখেন, সেখানে কিন্তু সরকার শক্ত হাতে সেটা সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে, কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে পারছে না কেন? সেখানে নিশ্চয়ই সদিচ্ছার কিছু অভাব আছে, অঙ্গীকারের অভাব আছে। তাহলে আর এখন তো তাদের বিদায় ঘন্টা বেজেই যাচ্ছে, বেশি সময় আর বাকি নেই। তো সুতরাং তাদের উচিত যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, হারাবার তো কিছু নেই, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করে যাওয়া, এরকম একটা সুযোগ সবাই কিন্তু পায় না। এটা কিন্তু 50 বছর 100 বছরে হয়তো নন্দিত হবার যেমনি সম্ভাবনা আছে, নিন্দিত হবার সেটা সমূহ সম্ভাবনা আছে। সসম্মানে যেন তারা প্রস্থান করতে পারে, এটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এটা বাইরের কেউ এসে করতে পারবে না। আমরা চাই যে তারা দৃঢ়তার পরিচয় দিক, দেশপ্রেমের পরিচয় দিক, সংযমের পরিচয় দিক। মানলাম তাদের অপরিপক্কতা আছে, কোনো ক্ষেত্রে বিচক্ষণতার অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে, কিন্তু তাদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, 2-4 জন বাদে, তাই না? তো সেই জিনিসটা আমরা চাইবো যে তারা যেন শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে তারা বিদায় নিতে পারে। এটা এনশিওর করতে হবে, তাদের নিজেদেরকে এখানে বেশি দায়িত্বটা পালন করতে হবে। এবং আরেকটা জিনিস, এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সকল কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন, তাদের জন্য 40,000 বডি ক্যামেরা, যে ক্যামেরাটি দেহে স্থাপন করা থাকে, সেই ক্যামেরা কেনার চিন্তা করছে সরকার।
সেটা চেষ্টা করছে, এবং নতুন রিক্রুটমেন্টেরও কথা আমরা শুনতে পাচ্ছি। এখন কিন্তু একটা গিয়ারের মধ্যে চলে এসেছে নির্বাচন কমিশন। আমরা দেখছি প্রতিদিনই তারা কোনো না কোনো কাজ করছে, প্রস্তুতি। আমরা চাইবো যে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা দায়িত্বটা সম্পাদন করবে, এবং প্রত্যেকটা নাগরিকেরই উচিত যার যার অবস্থান থেকে এই উত্তরণের পথে সহায়তা করা। এটা কিন্তু শুধু এই নাগরিকের মধ্যেই তো ফ্যাসিজম রয়ে গেছে, মানে ফ্যাসিজম সেগুলো চিহ্নিত করতে হবে। উইদাউট এ ফ্যাসিস্ট। হ্যাঁ, আপনি দেখেন জাতীয় পার্টি গতকাল যে তাদের সম্মেলন হয়েছে, তারা কিন্তু ভুল স্বীকার করেছে। আওয়ামী লীগ এখনো করে নাই। সেটি জাতীয় পার্টির একটি অংশ করেছে, কিন্তু গোলাম মোহাম্মদ কাদের কিন্তু এখনো পর্যন্ত বলেননি। একটা প্রক্রিয়া তো শুরু হয়েছে, যাই হোক রিয়েলাইজেশনটা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা সেটা এখনো দেখতে পাচ্ছি। আমি সরি বললেই কি আপনি মাফ করে দিবেন? না, এটা আপনি তো রিকনসিলিয়েশন করে তো সরি বললে হবে না। এটিও তো এক ধরনের ষড়যন্ত্র হতে পারে, আনতে হবে এবং স্বচ্ছ বিচারের মধ্যে আনতে হবে। এখন যদি শেখ হাসিনা সরি বলে কালকে বাংলাদেশে আসতে চায়, হবে না, তাহলে আপনি কি এটা আসুক, বিচারের আওতায় আসবে, বিচার হবে, তাই না? একটার পর একটা, এবং 227টা খুনের লাইসেন্স যে পেয়ে গেছে, তো সেটা তো ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এটা হাসিনারই কণ্ঠস্বর। সুতরাং সেটার বিচার তো দিতে হবে। আপনি বিনা দোষে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে রেখেছেন, অমানবিক নিষ্ঠুর আচরণ। প্রকৃতি কিন্তু এখন বদলা নিচ্ছে, তাই না? প্রকৃতির নিয়মে এটা অত্যন্ত নির্মম সেই প্রতিশোধ। তো এখন কিছু করার নাই। এটা এখন ট্র্যাজেডির নন্দিত সাংবাদিক শফিক রেহমান বলেছিলেন যে আমি চাই যে হাসিনা বেঁচে থাকুক, বেঁচে থেকে এটাই তার বড় শাস্তি, কারণ মরে গেল তো শেষ হয়ে গেল, তাই না? ট্র্যাজেডির নায়কদের কিন্তু বেঁচে থাকতে হয়, এবং সেই দুঃখ, কষ্ট, গ্লানি, অপমান সেগুলি সহ্য করতে হয়। তো সেই হাসিনার মধ্যে সেই বোধোদয়টা হবে, এটা আস্তে আস্তে রিয়ালাইজ করুক, এখন বুঝুক যে আগে কি করেছে। কিন্তু হাফিজ ভাই, এখানে বড় দল হিসেবে বিএনপির দায় কিন্তু সবচেয়ে বেশি, দায়িত্ব অবশ্যই বেশি। কিন্তু তাদের শীর্ষ নেতৃত্বের যে মানে তাদের যে চিন্তা, তাদের বক্তৃতা, বিবৃতি আমাদেরকে আশাবাদী করে, কিন্তু তৃণমূল কিন্তু আবার অন্য বার্তা দেয়। এই জায়গাটি রাজনৈতিক পারছে না কেন? মোটিভেটটা করতে হবে সেইভাবে। এবং আমার মনে হয় কি, রাজনৈতিক দলগুলির, বিশেষ করে বড় দলের বিএনপির প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু একটা বিশেষ কমিটি করা দরকার, যারা এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সামাজিক শক্তির মুরব্বীদেরকে নিয়ে একটা কমিটি করবে। মানে তারা যেন এটা দেখভাল করে, সর্বদলীয় একটা, যদি সম্ভব হয় তাহলে কিন্তু একটা ওয়াচডগের মতো কাজ করবে, প্রহরীর মতো কাজ করবে, শান্তি শৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা যাতে হয়, রেজাল্ট হওয়া পর্যন্ত। আমরা তো শুনতে পাচ্ছি রোজার আগে যেন সরকার গঠন হয়, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। তো এর মধ্যে বাধা বিঘ্ন আসবে। সবাই যদি আমরা ঠিক থাকি, একটা লক্ষ্যে যদি অটুট থাকি, স্থির থাকি, ঐক্যবদ্ধ থাকি, ন্যূনতম ঐক্যটা যদি থাকে, তাহলে আমরা আশাবাদী তো এইসব হবে। এবং আমরা চাই যে অন্তর্ঘাত না হোক, রক্তপাত না হোক, অশান্তি না হোক, কোলাহল না হোক, হানাহানি না হোক, সাংবাদিক নিপীড়ন বন্ধ হোক। এখন এই যে মবক্রেসি, তাহলে অনেকে যেন বলতে না পারে যে আগেই বা আমরা ভালো ছিলাম, কিন্তু পরিস্থিতি কিন্তু সেটি বলার পরিবেশ সৃষ্টির জন্য চক্রান্ত চলছে, সেটা কিন্তু নানান ক্ষেত্রে হচ্ছে। এবং আপনি দেখেন, যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ডিক্লেয়ার হয়ে গেল, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে গেল। এটি আসলে কি মনে করেন? এটা ভালো বার্তা দেয় না। এটা কিন্তু একটা মহড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হলে কিন্তু এটা একটা ছায়া সংসদ নির্বাচনের মতো বলা চলে আর কি। সেখানে একটা নেতৃত্ব, এটা আরো আগেই তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এটা করা, এবং এর মধ্যে কিন্তু নির্বাচনটা হয়ে যেতে পারত, তাহলে একটা ট্রায়াল হতো। সেটা কিন্তু তারা দেরি করেছে, সবকিছুর মধ্যে দেরি করেছে। রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়েছে, অনেক দেরিতে নিয়েছে, অনেক সময় ক্ষেপণ তারা করে ফেলেছে। এই কারণে কিন্তু এই অস্থিরতাটা তৈরি হচ্ছে। এই জন্যই বিএনপি বারবার বলছে নির্বাচনটা দ্রুত দিতে হবে, তাইলে অস্থিরতাটা কমে আসবে। সিইসিও কিন্তু বলেছেন নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নতি হবে। আমরা যেটা চাই, রাতারাতি চাই, সেটা হবে না হয়তো, কিন্তু আস্তে আস্তে একটু উন্নতি হোক। সবাই মিলে যেন আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই। দেশটা তো আমাদের সবার। হানাহানি, রক্তপাত করে, ভাই ভাইকে মেরে যে অন্যায় করেছে তার বিচার হবে, তাই না? আইন অনুযায়ী বিচার হবে। আমি যেন আমার হাতে আইনটা তুলে নেয়, তাকে বিচারের আগেই যেন না মেরে ফেলি, সেই জিনিসটা দেখা যাচ্ছে। এই উন্মত্ততার থেকে জাতিকে রক্ষা করতে হবে, সংযমের পরিচয়টা দিতে হবে। জি হাফিজ ভাই, আমরা প্রায় শেষের দিকে। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সিপিডি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিপিডির প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে অর্থনৈতিক খাতে বাংলাদেশ যে বিপর্যয়ের মুখে পড়েছিল, আপনি জানেন যে বিগত 15 বছর 7 মাসে যে শেখ হাসিনার রিজিমের সময় বিদেশি বিনিয়োগের নামে যে
অনুদানগুলো বা যে ঋণগুলো এসেছে এর অধিকাংশ তারা লুটপাট করেছে এবং বিভিন্ন গণমাধ্যমে সেটি ফলাও করে প্রচার হয়েছে। 60% পর্যন্ত তারা আগে ঘুষ নিয়েছে। অভ্যন্তরীণ যে শিল্প উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে জিম্মি করে কিন্তু এক প্রকার লুটপাট করেছেন, তাদের নামে বেনামে লুটপাট করেছেন। এরকম একটি বিপর্যয়ের হাত থেকে গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি সফলতা যে জায়গাটিতে দেখিয়েছে সেটি অর্থনৈতিক খাত। নিঃসন্দেহে এটি প্রশংসনীয়, কিন্তু এই যে মানে প্রবৃদ্ধির যে ধারা বা এগিয়ে চলবার যে ধারা, সেই ধারা আবারও যদি রাজনৈতিক অস্থিরতা বা এই যে পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয়, সেই ধারা কি ঠিক থাকবে কিনা? সেই জন্য আমাদের আসলে শিল্প উদ্যোক্তাদেরকে তো বাঁচাতেই হবে। শিল্প উদ্যোক্তাদের মধ্যে তাদেরকে মবের মধ্যে ফেলা বা তাদেরকে রাজনৈতিক কালারের মধ্যে ফেলা, এটাই কিন্তু বিপর্যয়ের কারণ ছিল নয় আসলে। তো এটা ঠিকই, তাদের কৃতিত্ব তো দিতে হবে। খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে এনেছে, তারপরে আমাদের টাকা স্ট্রং হয়েছে, প্রবাসী বন্ধুদেরকে আমরা অভিবাদন জানাই। তারা কিন্তু খেয়ে না খেয়ে এত পরিশ্রম করে অমানসিক শ্রমের বিনিময়ে আমাদের অর্থনীতিকে, রেমিটেন্সটাকে পাঠিয়ে তারপরে আমাদের রিজার্ভটাকে সেইভাবে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছে। সেটা সত্যি কথা। মালয়েশিয়ার যেই স্থপতি, আধুনিক মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ একটা ভালো ভিতের উপরে দাঁড়াবে। আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন, 6টা সমঝোতা স্মারকও সই হবে। তো আমরা শ্রমবাজার আরও বাড়বে আমাদের, এবং আমরা ধীরে ধীরে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের মেধার পরিচয় আমরা বহির্বিশ্বে দেই, কিন্তু আমাদের সেই সমৃদ্ধিটা দরকার, স্বয়ংভরতাটা দরকার। তো সেই সাফল্যটা দিতে হবে। প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোটার হতে যাচ্ছেন, এটাও একটা ইতিবাচক দিক। কারণ তারা দেশের জন্য, আমি বলি অনেক দেশে আমি গিয়েছি, আমি দেখেছি তাদের মধ্যে দেশপ্রেম আমাদের থেকেও বেশি। কারণ সবসময় তাদের ধ্যান জ্ঞান থাকে দেশের কথা, মায়ের কথা, মাতৃভূমির কথা, মায়ের ভাষার কথা। আমরা কিন্তু দেশে থেকে সেটা বুঝতে পারি না। তো এইবার যদি তারা ভোট দিতে পারে, এবং আমি তো এই যে নির্বাচন কমিশন সংস্কার, যেটা সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে, আমি সেখানে প্রস্তাব করেছি মন্ত্রিসভায় যেন প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকে, সেটা এনশিওর করতে হবে। 1জন 2জন থাকলো, তারা তাদের কথাটা বললো, তাই না? কারণ আমাদের মূল খাত হচ্ছে রেমিটেন্স, প্রবাসীদের আয় এবং আমাদের জনশক্তির, আমাদের গার্মেন্টস রপ্তানি। এবং সেটা একটা সৌভাগ্যের কথা যে ভারতকে যে একটা ট্রাম্প একটা উচিত শিক্ষা দিচ্ছে, সেটা বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যেন সেই সুযোগটার সদ্ব্যবহার করতে পারি। কিন্তু না, শত্রুর বিপদ অনেক সময় বা শত্রুর বিপর্যয় অনেক সময় এগিয়ে তোলে, কিন্তু আমাদের জন্য ইতিবাচক বার্তা। সীমান্তে এখনো রক্ত ঝরছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং তারা এই সরকারকে 1 বছরও মেনে নিতে পারেনি। এটা তো বাংলাদেশের পৃথিবীর একমাত্র বর্ডার যেখানে লিথেল উইপন ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু সেটা করি না। আমরাও তো ভারতীয় জেলেদেরকে ধরি, আমরা তো জেলে নিয়ে যাই, আমরা তো তাদের গুলি করে মেরে ফেলি না। তো এটা একতরফা তো এইভাবে চলতে পারে না। এটা শারদ পাওয়ার বলেছেন, গতকালই বলেছেন, মোদীকে সতর্ক করেছেন। কেন প্রতিবেশী সবাই কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা কিন্তু মোদীকে বুঝতে হবে। এটা ধীরে ধীরে কিন্তু ভারতে জনমতটা গড়ে উঠবে, এবং যারা পলাতক নেতা কর্মী আছেন, আওয়ামী লীগের, ছাত্রলীগের, তাদের রসদও ফুরিয়ে আসছে। তারা কিন্তু মিটিং টিটিং করছে, কিন্তু সেইভাবে তো আর সুব্রত বাহিনীর স্টাইলে আর টাকা পয়সা এখান থেকে নিতে পারছে না। তো এইটাও একটা প্রকৃতির প্রতিশোধ, কিন্তু তাদেরকে কিন্তু মাথা নোয়াতে হবে। হাফিজ ভাই, আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন। আসলে একদিকে দেখেন অবৈধ বাংলাদেশি বলে পুশ ব্যাক করছে তাদেরকে, আবার অবৈধ কিছু মাফিয়াদেরকে কিন্তু তারা নিষিদ্ধ একটা দলের সেখানে রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম চালানোর অনুমোদন দিচ্ছে, এবং রাষ্ট্রীয় কিন্তু অতিথি হিসেবে বিচারযোগ্য অপরাধ। আন্তর্জাতিক পর্যায়ে তো সেটার বিচার আমরা চাইতে পারি। তো এটা তো কোনোভাবে সৎ প্রতিবেশী সুলভ বিষয় হলো না। একতরফা যদি আপনি খালি বড় ভাই সুলভ করতে থাকেন, সবকিছু চাপিয়ে দেন, আরোপিত করতে থাকেন, তাহলে তো সবগুলি প্রতিবেশী বিমুখ হয়েছে। কেন হয়েছে সেটা আপনি দেখেন, ঐতিহাসিক কারণ আছে। বাংলাদেশ দেরিতে হয়েছে, যেহেতু তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। এটা প্রমাণ করে যে হাসিনাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশের অনুরোধকে বারবার প্রত্যাখ্যান করে, অবজ্ঞা করে ফেরত চেয়ে যে বাংলাদেশ বারবার আবেদন করেছে, এটা প্রমাণ করে যে একটা বাংলাদেশের সঙ্গে তাদের একটা অবৈধ একটা সম্পর্ক ছিল, এবং অন্যায়ভাবে তাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছিল, বিনিময়ে আমরা কিছুই পাইনি। তো এগুলি এক পর্যায়ে তো শেষ হয় সবকিছুর। তো এর মধ্যে ভারতকে মূল্য দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে। ভারত আমাদের সঙ্গে নানান যে শত্রুতা করছে, আমাদের সীমান্তে হত্যা করছে, ট্রেড বন্ধ করে দিচ্ছে, স্থলবন্দর বন্ধ করে রাখছে, তাদেরও তো ক্ষতি হচ্ছে। আমাদের ক্ষতি
একটু বেশি হচ্ছে, তাদেরও হচ্ছে। তো সেটা এক পর্যায়ে কিন্তু মানুষ রুখে দাঁড়াবে। ভারতের এই একতরফা নীতি মানুষ পছন্দ করবে না। অলরেডি কথা উঠতে শুরু করেছে। আরো সামনে যত নির্বাচন আছে, আপনি বাংলাভাষী যারা পশ্চিমবঙ্গে তাদেরকে ধরে আপনি হিন্দি বলতে পারে না বলে আপনি মহারাষ্ট্র জেলে নিয়ে যাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন ঠিকই, তামিলনাড়ুও তাকে সাপোর্ট করেছে। তো এই হিন্দি যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু একটা ভালো। আমরা সেগুলি সমর্থন করি। আমরা চাই যে ভারতীয় মানুষ ন্যায্য অধিকার পাক এবং কাশ্মীরে নানান জায়গায় যেখানে দলন পীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেখানকার মানুষ মুক্তির স্বাদ পাক। আমরা তাদের সেই ন্যায্য অধিকার, যে আত্মনিয়ন্ত্রণাধিকারের যে লড়াই, সেটার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা শেষ করব, তার আগে আরেকটু আলোচনা করতে চাই। আপনার আলোচনা বেশ ভালোই লাগছিল আমাদেরকে। রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে আপনি বলছিলেন যে বেকারত্বের কারণেই অপরাধ প্রবণ হয়ে উঠছে, এটা একটা বড় কারণ। হ্যাঁ, এটি একটি বড় কারণ। এই চক্রটিকে রাজনৈতিক একটি চক্র কিন্তু ব্যবহার করবার জন্য রাজধানীর ঢাকা সহ বেশ কয়েক জায়গায় প্রশিক্ষণ চলছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটি তো আমাদের জন্য আরো ভয়ের না? এবং আপনি দেখেন এখনো পর্যন্ত গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের বাইরেই হিসেব রয়ে গেছে। গোপালগঞ্জে কিন্তু স্বাভাবিক কার্যক্রম চালানো যাচ্ছে না। নট অনলি গোপালগঞ্জ, বাংলাদেশের এরকম বেশ কিছু জায়গায় বিভিন্ন পকেটে রয়ে গেছে। করতে হবে, এটি আসলে করবার জন্য বাড়াতে হবে এবং পুলিশকে সেইভাবে ঘুরে দাঁড়াতে হবে। সরকারকেও সিরিয়াস হতে হবে এবং মানে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি যে কোনো মূল্যে ভালো রাখতে হবে। শেষ মুহূর্তে সরকার যেন সেই দৃঢ়তা এবং সদিচ্ছার পরিচয় দেয়, আমাদের সেই প্রত্যাশাটাই থাকবে। ষড়যন্ত্র আরো হবে, আরো হয়তো রক্তপাত হবে, আমরা চাই না সেটা, কিন্তু সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা ব্যক্তি মানুষকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলিরও কিন্তু এখন কঠিন পরীক্ষা। শুধু ঐক্যমত্য কমিশনে গিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া কিংবা একজন আরেকজন আমাকে দাওয়াত দিল না, আমাকে মতামত নিল না, এগুলি না করে তারা যেন একটা ছাড় দিয়ে বাংলাদেশ চিন্তাটা তাদের কাজ করতে হবে সবার জন্য। আপনার কাছে শেষ প্রশ্ন আমার সেটি হচ্ছে, বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের এই বাংলাদেশে তো 2008 সালে যদিও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিজম এখানে ঢুকে পড়েছে, বাট 2013 সালের পরে ফ্যাসিজম আনুষ্ঠানিকভাবে এখানে হৃষ্টপুষ্ট হয়েছে। এবং এই হৃষ্টপুষ্ট হওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সংস্কৃতি। সেই যে সাংস্কৃতিক হেজিমনি, সেই হেজিমনি কিন্তু আমরা এখনো ভাঙতে পারিনি, বা আমরা আদৌ আইডেন্টিফাই করতে গিয়েছি কিনা। এবং এটি না ভাঙতে পারলে ফ্যাসিজম কিন্তু আসলে রুট আপ হবে না। আপনার কাছে কি মনে হয় সাংস্কৃতিক জায়গায় আমরা কতটুকু? আমি কিন্তু বিভিন্ন টক শোতে বলেছি, সেদিন প্রেস ক্লাবে মানববন্ধনে বলেছি, ভারতীয় স্যাটেলাইট টিভি কেন বাংলাদেশে এখনো আছে, আমরা কেন এটাতে হাত দিচ্ছি না, কেন এটার প্রতিবাদ করছি না, কেন বন্ধ করছি না? আমাদের একটি টিভি চ্যানেল তো ওখানে দেখানো হয় না। তো আমাদের মধ্যে সেরকম হীনমন্যতা আছে, আমি সামগ্রিকভাবেই বলছি, এবং আমাদের মধ্যে সেই আমাদের নৃত্যে, আমাদের সঙ্গীতে আছে, তো সেই ধাঁচ কিন্তু রয়ে গেছে। সেইটা কিন্তু আমরা সেই সিরিয়ালগুলি দেখে আমরা কিন্তু খারাপ জিনিসগুলি শিখছি। কিন্তু আপনার একটা কথা আছে যে স্বাস্থ্য কিন্তু সংক্রামক না, ব্যাধিটা হচ্ছে সংক্রামক। ভালো জিনিসটা কিন্তু ছড়ায় না, আপনি অপতথ্য কিন্তু দ্রুত ছড়ায়। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা খারাপ জিনিস কিন্তু এখন কিন্তু অবাধে ছড়াচ্ছে, আনসেন্সর্ড এগুলি যাচ্ছে। এবং এটা সিএসি ঠিকই চিহ্নিত করেছে যে এআই একটা ভয়ঙ্কর একটা হুমকি, মানে একটা স্থিতি। এখন কিন্তু অনেকের চরিত্র হনন করা হচ্ছে, এটার কোনো অশ্লীলতা, একটা বিকৃতি একটা ছড়িয়ে পড়ছে, এবং এগুলি আমাদের নতুন জেনারেশনকে কিন্তু পঙ্গু করে দিচ্ছে, সুস্থ চিন্তা থেকে দূরে রাখছে। আপনি দেখেন আমেরিকায়ও কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয় না, আমাদের কিন্তু সেই কোনো রেস্ট্রিকশন নেই। আপনি চীনে দেখেন, চীনে হোয়াটসঅ্যাপও অ্যালাউড না, তারপরে আপনার অনেক কিছু। হ্যাঁ, তো সেটা অতটা আমরা চাই না, কিন্তু এটার একটা সীমারেখা তো টানতে হবে মনে হয় ভবিষ্যতে। এই সাইবার অপরাধ একটা বড় কিন্তু আশঙ্কা এই শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ক্ষেত্রে। সেই ব্যাপারেও কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, পদক্ষেপ নিতে হবে, সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু কমিশন তো বলেছেন যে প্রার্থীরা সোশ্যাল মিডিয়াকেও প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটারও একটু নজরদারি থাকতে হবে, যে সেখানে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে ক্ষতিকর জিনিস, সেটাও একটা নজরদারিটা থাকা দরকার, ভালো অর্থে আর কি। সবকিছু আপনি স্বাধীনতার নামে তো রাস্তায় তো আপনি কাপড় খুলে তো দৌড়াতে পারেন না, তাই না? সেরকম কি হচ্ছে? শালীনতা আশঙ্কা আছে এরকম। তো সেই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং পদক্ষেপ নিতে হবে, এবং এইটাকে মোকাবেলা করার জন্য ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, যেটা সক্ষমতা প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনের। অনেক দেশ তো সহায়তা করবে, আমাদের ইইউ থেকে ধরে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অনেক দেশ তাদের উন্নত দক্ষ প্রযুক্তি দিয়ে
তাদের এক্সপার্টিস দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, এমনকি উপকরণ দিয়েও সহায়তা করবে, সেগুলি যেন আমরা নিই এবং ভালো অর্থে এবং ব্যবহার করি। নাগরিক সমাজেরও অনেক বেশি ভূমিকা আছে, দায়িত্ব নিতে প্রত্যেকটা হবে। ব্যক্তি মানুষের দায়িত্ব আছে এখানে এই উত্তরণের। শুধু রাজনৈতিক দল আর সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না। সম্ভব না। জি হাফিজ ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক প্রিয় দর্শক, ধন্যবাদ। আমরাও বিশ্বাস করি আসলে সন্দেহ, সংশয় এবং নানান ধরনের ষড়যন্ত্র সবই থাকবে। এর মধ্য থেকেই কিন্তু রাজনৈতিক দল, সরকার এবং নাগরিক সমাজকে গণতন্ত্র এগিয়ে নিতে হবে। কারণ এই গণতন্ত্র হুমকিতে ছিল বলে বাংলাদেশ বিপন্ন হবার পথে গিয়েছিল। আমরা আমাদের অর্থনীতি কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে সেই ফ্যাসিস্ট নিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে আবারও এক ধরনের সম্ভাবনার দুয়ার খুলেছেন। এখন আমাদের এগিয়ে যাবার পালা। সেজন্য সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি নাগরিক সমাজ এবং এই যে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল এবং সরকার সবাই যদি সম্মিলিতভাবে আমরা ঐক্য ধরে রাখি এবং ঐক্যবদ্ধ থাকি, সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র আবারও মাথা উঁচু করে দাঁড়াবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ আবারও ইমার্জিং টাইগার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।